আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বা আলোচনা শুরু করছি। গত 15 জানুয়ারি পর্যন্ত ছাত্র সমন্বয়করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আলটিমেটাম দিয়েছিল, ঘোষণাপত্র তৈরি প্রস্তুত এবং তা প্রকাশ করার জন্য। যা হোক, বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে সেটা সম্ভব হয়নি। তবে এই প্রেক্ষিতে 16 তারিখে একটি মিটিং হয়েছিল, যেখানে কথা ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতেই এই ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে মর্মে একটা মিটিং কল করা হয়েছিল। কিন্তু মিটিং কলটা যেভাবে করা হলো তাতে আমরা কি বুঝলাম? এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথবা ছাত্র সমন্বয়করা রাজনৈতিক দলগুলোকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে মিটিংয়ের মধ্য দিয়ে। 16 তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে মিটিং, আর বড় বড় তথা বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে ওই রাত 10টায় কাউকে নোটিশ করতেছে, কাউকে পরের দিন ওই বেলা 12টায় 1টায় মর্মে এখানে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল না যাবে কি না, একটা দোদুল্যমানতার মধ্য দিয়েও ছিল। তারপরেও নিয়ম রক্ষার জন্য তারা কোনোরকমভাবে, যেহেতু একটা নোটিশ পেয়েছে, নিয়ম রক্ষার জন্য তারা কেবল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গেছে, কিন্তু তেমন কিছু বলেন নাই। এবং এখানে ওই সিপিপি, জাসদ, বাসদ সহ 12 দলীয় জোট তারা তো মিটিং প্রত্যাখ্যানই করেছে। তাহলে কাদেরকে নিয়ে মিটিং হলো? এই মিটিংয়ে আবার একটা কথা উঠেছিল যে এই ঘোষণাপত্র প্রস্তুতের এজেন্ডা ভিত্তিতে যে এই ঘোষণাপত্রটা কারা তৈরি করেছে, এতে কি আছে এবং কারা তৈরি করেছে, কিন্তু এর সদুত্তর আসেনি সমন্বয়কদের মধ্যে থেকে অথবা মাহফুজ আলমের মুখ থেকে। মাহফুজকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই জন্যই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই মাহফুজকেই এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে চিহ্নিত করেছে। আমরা তারপর যা হোক রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য তো করলই, তারপরে দেখা যাচ্ছে আমরা জানতে পারি বিভিন্ন গণমাধ্যম থেকে যে ঘোষণাপত্রে মূলত ছিল, খসড়া ঘোষণাপত্র যেটা তৈরি হয়েছে বা প্রস্তুত হয়েছে, সেখানে ছিল 47 সালের উপনিবেশ থেকে এদেশ মুক্ত হওয়া, তারপরে জাম্প করলো 71 সালের জনযুদ্ধের ভিত্তিতে 72 সালের যে সংবিধান, সেটাতে নাকি শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। এই 72 থেকে জাম্প করলো 111টা কিভাবে হলো? তারপরে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, সর্বশেষ 36 দিনের জুলাইয়ের আন্দোলন। কত অসঙ্গতি! অর্থাৎ একমাত্র ঘোষণাপত্রে আওয়ামী লীগকেই তাদের আক্রমণ করার উদ্দেশ্য ছিল, আর আওয়ামী লীগকে আক্রমণ করতে গিয়েই তারা পরিস্থিতির শিকার হয়ে আরও বিভিন্ন দলের যে অবদানগুলো আছে, আরও ইতিহাস আছে, সেগুলোকে তারা সম্পূর্ণভাবে উজ্জ্বল করে ফেলছে, সম্পূর্ণভাবে গোপন করে ফেলেছে। এর নাম হচ্ছে ঘোষণাপত্র। এরা যত সত্য প্রকাশ করতেছে তার সিংহভাগটাই এরা এই সত্যকে গোপন করতেছে এবং সত্যকে গোপন করছে। 72 সাল থেকে যদি চট করে এক জাম করে
111 পর্যন্ত, এবং 111এও নাকি একটা চক্রান্তের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসছে, এটা বলা হয়েছে। যে নির্বাচনটা আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল সেটাকেও, অর্থাৎ এইটাকে তারা সম্পূর্ণভাবেটাকে এই আন্দোলনকে একটা ব্র্যান্ডিং করতে চাইছে। তো তারা ছাড়া তাদের আর শেখ হাসিনাকে গদিচ্যুত করতে কেউ পারেনি। যদি নাই পেরে থাকে, এই 36 দিনের আন্দোলনে একটা নির্বাচিত সরকার, এত বড় শক্তিশালী সরকারকে উৎখাত করা, এটা পাগলের প্রলাপ ছাড়া কি হতে পারে? তাহলে ঘোষণাপত্রে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন এগুলো উল্লেখ করা হলো কেন? তখন তো ছাত্র সমন্বয়করা ছিল না। 36 দিনের আন্দোলন একটা নির্বাচিত সরকারকে হটানো, এটা কি? তার প্রেক্ষাপট, বিএনপি বিভিন্ন সময় 14 সাল আর 18 সাল আর 24 সালের আগে বিএনপি সবসময় যে আন্দোলন করেছে, আন্দোলন সফল হোক আর না হোক, কিন্তু জনগণকে তো তারা বিভিন্ন কিছু সরকারের নেতিবাচক পলিসি কিংবা নেতিবাচক অনেক কিছু তারা বোঝাতে সক্ষম হয়েছে, এবং একটা প্রেক্ষাপট রচনা হয়েছে। এই সমন্বয়করা প্রেক্ষাপট কীভাবে রচনা হয়, প্রেক্ষাপটটাও বোঝে না। অর্থাৎ এখানে বিএনপির অবদানকে সম্পূর্ণভাবে তারা অস্বীকার করেছে। এই জন্য আমি বললাম যে এই আন্দোলনটাকে তারা ব্র্যান্ডিং করতে চাইছে তাদের অনুকূলে। 1, 2, 72 সাল থেকে কিংবা 71 সাল থেকে তারা তার পর্ব 2008 পর্যন্ত কত হয়, প্রায় 40 বছর কি 36-37 বছর, 36-37 বছরের মধ্যে দেশের কোনো ইতিহাস নেই। 75-এর বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা, এই ইতিহাসটা গেল কোথায়? খন্দকার মোস্তাকের ইন্ডেমনিটি অধ্যাদেশটা গেল কোথায়? 3রা নভেম্বর জেলখানার ভিতর হত্যা, সেটা গেল কোথায়? তারপরে আবার বিভিন্ন সময় সামরিক কূ হয়েছে, সেটা গেল কোথায়? 90-এর গণ অভ্যুত্থান গেল কোথায়? 96-এর আন্দোলন গেল কোথায়? ওয়ান ইলেভেনটা কীভাবে আসলো? 6 সালে কেয়ারটেকার সরকারের যে টানাপোড়েন বা যে চক্রান্তটা, কেয়ারটেকার সরকার কে হবে সেটা নিয়ে একটা চক্রান্ত হলো, সেটা গেল কোথায়? তাহলে তারা যা করছে তার সম্পূর্ণটাই হচ্ছে বাস্তবতার আলোকে নয়, প্রতিহিংসা পরায়ণ হয়ে। এবং এই যে শেখ হাসিনাকে গদিচ্যুত করা হয়েছে, এইটাকে কেবল ছাত্র সমন্বয়ক নামে দ্বারা একটা ব্র্যান্ডিং করা হচ্ছে, আর কোনো কারোর কোনো অংশীদারিত্ব এখানে নেই, এটাই তাদের বলা হলো। এইখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বুঝুন যে আপনারা কতখানি তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য, অথচ সম্পূর্ণভাবে আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের জনগণ নিয়ে সেদিন লাখো জনতাকে দেখিয়ে তারা যে আন্দোলন করলে, লাখো জনতা তাদের ছিল না, ছিল রাজনৈতিক দলগুলোর, যেটাকে গণ অভ্যুত্থান বলছে তারা। আপনাদের দ্বারা এই 15 বছর ধরে এই 5ই আগস্টের আন্দোলন যে প্রেক্ষাপট রচিত হলো, সেটাও তারা স্বীকার করতে চায় না। এবং তারা এরকম একটা মিটিং ডাকবে, সেটা কেবলমাত্র আইওয়াস। কারণ এত শর্ট নোটিশে এত সেন্সিটিভ একটা স্পর্শকাতর এজেন্ডার ভিত্তিতে কোনো মিটিং হতে পারে না। কারণ এখানে বিশ্লেষণ আছে, মতামত আছে। ঘোষণাপত্র কি এতই সহজ জিনিস?
এদের কাছে তো মনে হচ্ছে এত সহজ জিনিস। কারণ ঘোষণাপত্রেই সে আন্দোলনের পূর্বে যে দাবিসমূহ ছিল, কিভাবে তার প্রেক্ষাপট রচিত হলো, আন্দোলনটা কিভাবে জনগণ সেখানে আসলো, জনগণ অংশগ্রহণ করলো, কাদের মাধ্যমে এই জনগণকে ইনক্লুড করা সম্ভব হলো, কাদের নেতৃত্বে, সব কিছুই যে ঘোষণাপত্রে বিবৃত হওয়ার কথা। এ কয়েকটা ছাত্র সমন্বয়ক যাদের কোনো গণভিত্তি নেই, যাদের কোনো জনগণ নেই, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই কিংবা ছিল না, তাদের দ্বারা এত বড় একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব? তারা কিভাবে বিষয়টাকে ব্র্যান্ডিং করতেছে, এরাই করবে ঘোষণাপত্র, অর্থাৎ এরাই রাজনীতির সব কিছু মনে হচ্ছে, সকল রাজনীতি, বিএনপি, আওয়ামী লীগ তো শেষ, বিএনপি, সিপিবি কিংবা আরও যারা আছে তাদেরকে কত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে বা করেছে সমন্বয়কেরা, তা একবার সচেতন রাজনীতিকরা একবার ভেবে দেখুন। শুধু হালুয়া রুটির নেশাতে ঘুরে বেড়াবেন না। আজ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বড় বড় সেমিনার, সিম্পোজিয়ামে, যারা বড় বড় মঞ্চে লাখো জনতাকে জমায়েত করে ওই ডাইসে বড় বড় বক্তব্য দেন যেসব রাজনীতিকরা, আজকে আপনাদের স্থানটা কোথায় গেছে? রাজনীতির কোন আস্থা কুড়িয়ে এরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করেছে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়ান, যে রাজনীতিকে একটা সুস্থ ধারায় নিয়ে আসুন, রাজনীতিকে সচল করুন। এদের দ্বারা যে রাজনীতি অচল হয়ে গেছে, সেখান থেকে রাজনীতিকে মুক্ত করুন। নচেত এই রাজনীতিকে এদের কবল থেকে যদি মুক্ত করতে না পারেন, মিথ্যাচারে সব কিছু শেষ হয়ে যাবে, দেশ শেষ হবে, ইতিহাস শেষ হবে, এবং আপনারা যারা রাজনীতিক আছেন বড় বড়, তাদের স্থান হবে ইতিহাসের আস্থা করে। রাজনৈতিক অঙ্গনে আপনাদের কোনো অস্তিত্ব রাখবে না এরা। রাষ্ট্রের তো 12টা বাজাবেই, সুস্থ ধারার রাজনীতিরও 12টা বাজিয়ে ছাড়বে এরা অন্য একটা চক্রান্তে আছে, যা আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, আর আপনারা এদের কোনো সাইকোলজিক্যাল দিক চিন্তা করতে পারেননি, যার জন্য শুধু এরা আপনাদেরকে বোকায় ভাবছে, আর কিছু নয়। আপনারা যত বড় বড় লেকচার মারছেন, বড় বড় ডাইসে বক্তব্য মারছেন, এরা শুধু মনে মনে হাসছে আপনাদের কথা শুনে, যে এরা আমাদেরকে চিনতে পারছে না, আমাদেরকে বুঝতে পারছে না। নাহলে এই কয়েকটা লোক নিয়ে লাখো সমর্থিত রাজনৈতিক দলগুলোকে কিভাবে তাদের পদদলিত করেছে, জিম্মি করেছে, তাদের কাছে রাজনৈতিক দলগুলোকে অসহায় করে ফেলেছে। তাহলে যারা একটা দেশের সমস্ত রাজনীতিকে অসহায় করে ফেলে, রাজনীতিকে ব্যর্থ করে ফেলে, প্রকারান্তরে বলা যেতে পারে তারা রাষ্ট্র সেখানে ব্যর্থ হয়ে যাবে এবং ব্যর্থ হয়ে যায়, এরা সেই মিশনে গেছে। কি লাভ হবে? লাভ তো কিছুই হবে না, শুধু এর ক্ষতি ছাড়া। এরা শুধু রাষ্ট্রের ক্ষতি করতে এসেছে। আজকে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন এদের দ্বারা। আওয়ামী লীগ বাদই দিলাম, বিএনপি তো ক্ষমতায় ছিল। বিএনপির সময় কি রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়েছিল? রাষ্ট্রের কোন দেশের সঙ্গে বিএনপির কি পররাষ্ট্রনীতিটা ধ্বংস হয়েছিল? আর এরা একমাত্র পাকিস্তান ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের আজকে পররাষ্ট্রনীতিটা ধ্বংস হয়ে গেছে, একদম তলানিতে চলে গেছে। আগামীতে যে দলের রাজনীতি যেভাবে রাষ্ট্র ধ্বংসের দিকে যাচ্ছে, ধ্বংসের মহাসড়কে পরিচালিত হচ্ছে,
আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক, তার মাসুল দিতে হবে সেই দলকে, সেই ক্ষমতাসীন দলকে। এমনই একটা ভবিষ্যৎ রাষ্ট্রের রচিত হচ্ছে। সে দল, যে দল ক্ষমতায় যাবে আগামী নির্বাচনে, সে দলকে কত মেকানিজম করতে হবে এই রাষ্ট্রকে মানে সারিয়ে তুলতে, একটা ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রকে তুলতে। সে রাজনৈতিক দলের যে কত কঠিন সময় যাবে, সে পিরিয়ডটা, সেটাও একবার ভাবা উচিত। এরা তো থাকবে না, এদের নাম ভুলে যাবে, এদের কি দায়বদ্ধতা আছে? আর এরা যে কোথায় নিয়ে যাচ্ছে, তাদের খসড়া প্রস্তুতকৃত সে ঘোষণাপত্র দেখেই বোঝা যাচ্ছে। আজকে যখন যে ঘোষণাপত্র সম্পর্কে প্রশ্ন হচ্ছে, তখন তারা নীরব। এই যে তাদের নীরবতা, এটা আরেকটা ধুরন্ধরতা। এই থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই ঘোষণাপত্র যারা জারি করছে, ঠিক আছে, আন্দোলন একটা ঘোষণাপত্র প্রস্তুত করার দরকার, কিন্তু ঘোষণাপত্রটা যদি তেমনই হয়, সেটা যেন গোটা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়, সেটা সেইভাবে যেন বিধৃত হয়, সে ব্যাপারে সকল রাজনৈতিক দলকে সচেতন থাকতে হবে। সকল রাজনৈতিক দলকে। এরা ভাবতেই পারে না সকল রাজনৈতিক দলটা কি, সকল মানুষ কি, কোন রাজনৈতিক দলের কতগুলো সমর্থক আছে, তাদের কি আছে, কোনো পরিসংখ্যান এদের নেই। অথবা পরিসংখ্যান আছে, নেই এই কথা আমি বলা আমার ভুল হয়ে যাবে, হয়তো আছে, কিন্তু সেই পরিসংখ্যানে তারা যাবে না ওই দিকে। কারণ সেই পরিসংখ্যানে যদি যায়, তাহলে তাদের অস্তিত্বটা একদম শূন্যের কোঠায়। তাদের রাজনীতির বিষয়ে, রাষ্ট্র সম্পর্কিত কোনো বক্তব্য, বিবৃতি দেওয়ার সে অধিকারটুকু থাকবে না। যার জন্য এদের অন্য কোনো মিশন বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলোকে তারা এখন আর পাত্তা দিচ্ছে না। এটাই ঘোষণাপত্রের মিটিং, এটাই তার প্রমাণ করে। তাদের সাবধান হই এদের মিশন থেকে। রাজনৈতিক দল যারা আছে, তারা দায়িত্বশীল রাষ্ট্রের প্রতি, তাদের কাছে অনেক দায়িত্ব আছে, কাজে সে দায়িত্বের জায়গা থেকেই সচেতন হওয়া দরকার রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণে। এই বলে আমি আমার এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।